সকল বন্ধুকে বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে হাজির হয়েছি উচ্চ মাধ্যমিক 2025-এর রচনার সাজেশান নিয়ে। তোমাদের কেবল একটা রচনা পড়লেই হবে। কেন তোমাদের একটা রচনা পড়লেই হবে, এই বিষয়টা আগে তোমরা বুঝে নাও। তাহলে তোমরা দৃঢ় বিশ্বাসে পড়াশোনা করতে পারবে এবং তোমাদের যে রচনাটা আজ দেব তা আসবে এবং 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের পরীক্ষার সময় এটাই লিখতে হবে। এবার আমি মূল আলোচনায় ফিরছি। খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং শোনো। তোমাদের 4 ধরনের প্রবন্ধ রচনা রয়েছে, এক ধরনের লিখতে হবে। নম্বর রয়েছে তোমাদের 10, কিন্তু কোন ধরনের প্রবন্ধ রচনা লিখব যাতে 10-এ 10ই পাবো, সেই বিষয়টি আগে তোমরা সকলে বোঝো। দেখো, তোমাদের এই 4 ধরনের প্রবন্ধ রচনা রয়েছে। 1, মানস মানচিত্র অনুসরণে প্রবন্ধ রচনা। 2, প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা। 3, বিতর্কমূলক প্রবন্ধ রচনা। আর 4, প্রদত্ত সূত্র ও তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা। এই 4 ধরনের মধ্যে তোমাদের লিখতে হবে এক ধরনের। পরীক্ষার সময় 4 ধরনেরই থাকবে, কিন্তু লিখতে হবে এক ধরনের। আর আমরা সব সময় লিখতে চাই এই শেষের অংশটা, অর্থাৎ প্রদত্ত সূত্র ও তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা। এই 4টে প্রবন্ধ রচনার মধ্যে আমরা 4 নম্বরটা তথা প্রদত্ত সূত্র ও তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা, এটা আমরা তৈরি করব। কেন করব সেই বিষয়টা একটু শোনো। 1 নম্বরে দেখো, মানস মানচিত্র অবলম্বনে যে প্রবন্ধ রচনা রয়েছে, এক্ষেত্রে একটা বিষয়কে কেন্দ্র করে কয়েকটা পয়েন্ট দেয়া থাকবে। সেই পয়েন্টগুলোকে অবলম্বন করে তোমাদের প্রবন্ধ রচনা করতে হবে, কিন্তু এক্ষেত্রে তোমাদের 10-এ 10 পাওয়াটা খুবই শক্ত। দেখো, 2 নম্বরে রয়েছে প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা, অর্থাৎ কোনো একজন লেখকের লেখার অংশ থেকে প্রবন্ধ রচনা করতে হবে। কোনো একটা লেখার অংশ দেয়া থাকবে, এক্ষেত্রে এই অংশটাকে বড় করে 2-2.5 পাতা তোমাদের লিখতে হবে। এক্ষেত্রেও তোমাদের লেখা খুব শক্ত এবং এক্ষেত্রেও তোমাদের 10-এ 10 পাওয়া সম্ভব নয়। দেখো, 3 নম্বরে রয়েছে তোমাদের বিতর্কমূলক প্রবন্ধ রচনা। এক্ষেত্রে কোনো একটা বিষয় দেয়া থাকবে, সেই বিষয়কে অবলম্বন করে সপক্ষে এবং বিপক্ষে কিছুটা লেখা থাকবে। সেই লেখাগুলোকে তোমাদের বাড়িয়ে লিখতে হবে। সেক্ষেত্রে তোমাদের পক্ষে 10-এ 10 পাওয়া ঠিক সম্ভবপর হবে না। তাহলে আমরা তৈরি করব প্রদত্ত সূত্র ও তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা। বিষয়টা কেমন একটু বুঝে নেওয়া যাক। দেখো, 2015 সালে দিয়েছিল বেগম রোকেয়া, 2016 সালে দিয়েছিল স্বামী বিবেকানন্দ, 17 সালে দিয়েছিল মহাশ্বেতা দেবী, 18 সালে দিয়েছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়, 19 সালে দিয়েছিল সত্যজিৎ রায়, 20 সালে দিয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 21 সালে করোনার কারণে পরীক্ষা হয়নি, 22 সালে দিয়েছে সৈয়দ মুস্তফা আলী, 23 সালে দিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু এবং 24 সালে দিয়েছে মৃণাল সেন। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেক বছর একটা করে জীবনী রচনা দিচ্ছে। আমরাও প্রবন্ধ রচনা হিসেবে জীবনী রচনাটা তৈরি করব, কারণ জীবনী রচনার ক্ষেত্রে বেশ কিছু পয়েন্ট দেয়া থাকছে। সেই পয়েন্টগুলোকে অবলম্বন করে আমরা রচনাটা সম্পূর্ণ করতে পারবো। যেমন দেখো, প্রথমেই আছে জন্ম, অর্থাৎ আমরা পয়েন্টটা করতে পারি জন্ম পরিচয়। তারপরে দেখো 2 নম্বর বংশ পরিচয়, পয়েন্টটা করতে পারি পিতা মাতা ও পারিবারিক ঐতিহ্যকে নিয়ে, পয়েন্ট করব বংশ পরিচয়। 3 নম্বর দেখো শিক্ষা জীবন। তারপরে দেখো 4 নম্বরেতে কর্মজীবন এবং বাংলা চলচ্চিত্রে অবদান, এই দুটোকে আমরা কর্মজীবন হিসেবে রাখতে পারি। তারপরে দেখো সাহিত্য কীর্তি, ওই সাহিত্য কর্মটা আমরা পয়েন্ট দেবো সাহিত্য কীর্তি। তারপরে দেখো পুরস্কারটা পুরস্কার হিসেবে দেবো। তারপরে মৃত্যু দেবো। তাহলে মোট দাঁড়াচ্ছে জন্ম পরিচয় 1 2 3 4 5 6 7টা পয়েন্ট। আমরা 7টা পয়েন্ট এখান থেকে পেয়ে যাচ্ছি। আর ভূমিকা থাকছে, উপসংহার থাকছে 8টা 9টা
এবং আর একটা পয়েন্ট এক্সট্রা দেব আমরা গুরুত্ব হিসেবে। তাহলে মোট 10টা পয়েন্ট আমাদের হয়ে যাচ্ছে এবং আমরা 10-এ 10ই পেতে পারি এখান থেকে। তোমাদের এই রকমই একটা রচনা দেবে, এই রকমই পয়েন্ট দেয়া থাকবে। তাই আমি একটা জীবনী রচনা ফরম্যাট তোমাদের দিয়ে দিচ্ছি। সেই জীবনী রচনা ফরম্যাটটি তোমরা লিখে ফেলো এবং সেটা তোমরা মুখস্থ করে ফেলো। ওই জীবনী রচনা ফরম্যাট থেকে এই পয়েন্টগুলো দেবে এবং এই লেখাগুলো ওখানে তুলে দেবে, তাহলেই রচনাটা সম্পূর্ণ হয়ে যাবে এবং 10টা পয়েন্ট থাকছে, 10-এ 10 পাবেই তুমি। এটাই হচ্ছে সেই জীবনী রচনা ফরম্যাট, যেখানে প্রথমেই দেখো হাজার হাজার রচনা তোমরা এই জীবনী রচনা ফরম্যাটটাকে অবলম্বন করে লিখতে পারবে। প্রথমেই উপাধি সহ ব্যক্তির নাম লিখতে হবে। অর্থাৎ যদি লেখো রবীন্দ্রনাথ ঠাকুর, আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে লিখবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে ভূমিকাতে লিখবে হে বীর সন্তান, সংগ্রাম ঘেঁষিলে তুমি জগতে দিতে মুক্তিদান। ভারত মাতার কোলে যুগে যুগে জন্মগ্রহণ করেছে নানা কীর্তি সন্তানরা, যারা তাঁর প্রতিভার দ্যুতিতে জগৎ সভাকে আলোকিত করেছে। উজ্জ্বল হয়েছে বাংলার মুখ। বঙ্গমাতার এমনই একজন কীর্তি সন্তান হলেন। এবার সেই ব্যক্তির নাম, যদি সাহিত্যিক হয় সাহিত্যিক, দেশপ্রেমিক হলে দেশপ্রেমিক, বিজ্ঞানী হলে বিজ্ঞানী, আগে লিখবে তারপর নামটা দেবে। তারপরে দেখো 2 নম্বর পয়েন্ট, জন্ম পরিচয় লিখবে মাতৃগর্ভে বেড়ে ওঠা শিশুটি পৃথিবীর বুক আলোকিত করে, এবার জন্মের তারিখ সালটা তোমরা দেবে। আবির্ভূত হন আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী করে বেড়ে ওঠা এই মানব শিশুটি তার নিজ কর্মের মধ্য দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায়। তার এই কর্ম সুনামধন্য প্রতিভা এনে দিয়েছে। তারপরের পয়েন্ট দেখো, বংশ পরিচয় আলোর ধারার বেগে প্রবাহিত ব্যক্তির নাম দেবে। চমকিত করেছে সমগ্র ভারত তথা বিশ্বকে। এবার হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম। পরিবারের এই সন্তান তার বংশের সুনাম অর্জন করেছেন। তার পিতা ও মাতা ছিলেন, পিতার নাম দেবে এবং মাতার নাম দেবে। তার পিতা ও মাতা এমন কীর্তিমান সুপুত্রকে পেয়ে ধন্য। এবার শিক্ষা জীবন, প্রথমেই সে ব্যক্তির নাম লিখবে। ছোটবেলায় শিক্ষার দীপশিখা জ্বেলেছিল বাবা মার কাছে। বাল্যকাল থেকেই জ্ঞানের অসীম ভাণ্ডারে নিজেকে তিনি উদ্ভাসিত করেছিলেন। যেমন করে গাছের ধরন দেখলে বোঝা যায় তাতে ফুল ফুটবে কি না। তিনি এবার দেয়া তথ্য, অর্থাৎ যে তথ্যটা দেয়া থাকবে শিক্ষা সম্পর্কে সেটা দেবে। পাস করেন, এই শিক্ষার আলো তাঁর ক্রিয়াকলাপে প্রতিভাত হয়েছে। পরের পয়েন্ট, কর্মজীবন মানবাত্মার জন্মই হয় কর্মের জন্য। কোনো মানুষ কর্ম করা থেকে নিজেকে বিরত রাখতে পারে না। এই মহান মানুষটিও তার উজ্জ্বলতম কর্মের মধ্য দিয়ে দেশের গণ্ডি ছাড়িয়ে পৃথিবীর বুকে ছাপ ফেলে। তিনি এবার যে তথ্য দেয়া থাকবে সেটা লিখবে। কর্ম সম্পন্ন করেন, তার এই অক্লান্ত কর্মপ্রচেষ্টা ভারতবাসীকে গর্বিত করে তোলে। কবির ভাষায়, এসো বন্ধু এসো বীর, শক্তি দাও চিতে, জগতের কল্যাণে কর্ম করি লাঞ্ছনা সহিতে। এবার পরের পয়েন্টে যাও, সাহিত্য কীর্তি লিখবে। সাহিত্য ক্ষেত্রে তাঁর প্রতিভা অমূল্য। তিনি তাঁর প্রতিভার বিকাশ ঘটিয়েছেন। এবার যে ব্যক্তির রচনাগুলোর নাম দেয়া থাকবে সেই রচনাগুলোর নাম দেবে। প্রভৃতি রচনাগুলির মাধ্যমে রচনাগুলির ভাষা, অর্থ ও আলংকারিক প্রয়োগে তিনি অনন্য। তার এই লেখনী গুণের জন্য তিনি আপন স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। এবার পরের পয়েন্টে যাও, দেখো পুরস্কার। প্রতিভাবান মানুষের কার্যাবলীকে মর্যাদা দানে বিরত রাখা সম্ভব নয়। তাই তিনি নিজ প্রতিভা বলে অর্জন করেছেন জাতীয় ও আন্তর্জাতিক নানান পুরস্কার ও সম্মান। আপন গরিমায় তিনি পেয়েছেন। এবার পুরস্কারগুলোর নাম লিখবে, যে পুরস্কারগুলো দেয়া থাকবে। প্রভৃতি পুরস্কার মনে পড়ে যায়, তাই কবির কথায় বলতেই হয়,
শৃঙ্খল দিয়ে বাঁধা যায় দেহ, ভালোবাসা দিয়ে বাঁধা যায় মন, উপহার দিয়ে বাঁধা যায় স্মৃতি, তাই তো দেয়া প্রয়োজন। এবার পরের পয়েন্টে যাও। এবার পরের পয়েন্টটা হচ্ছে গুরুত্ব। উপাধি সহ ব্যক্তির নাম দেবে প্রথমেই, তারপরে লিখবে সমাজ জীবনে গুরুত্ব অপরিসীম। তিনি যা সমাজকে দিয়ে গেছেন তার খোরাক আগামী কয়েক শতাব্দীতেও ফোরাবে না। এমন কীর্তিমান পুরুষ অদ্বিতীয়। অর্থের মূল্যকে প্রাধান্য না দিয়ে তিনি যেভাবে, এবার পেশার নাম দেবে, অগ্রগতি ঘটিয়েছেন তার গুরুত্ব আজও পৃথিবী পেয়ে আসছে। এবার মৃত্যু। মৃত্যু সত্য এবং তা অবশ্যম্ভাবী, তবে প্রতিভার মৃত্যু হয় না, মৃত্যু হয় স্থূল শরীরের। তাই কালের নিয়মে তাঁকেও ছেড়ে চলে যেতে হলো এ জগতের মায়া ত্যাগ করে। তিনি ইহজগৎ ছেড়ে পরলোক গমন করেন। এবার মৃত্যুর তারিখ সালটা দেবে। তাঁর দৈহিক অনুপস্থিতি সকল ভারতবাসীর মনে রেখাপাত করেছে। কবির ভাষায় লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধায় অশ্রু জলে। এবার শেষ পয়েন্ট, উপসংহার। এটা হচ্ছে 10 নম্বর পয়েন্ট। সারা জীবন তাঁর এই অক্লান্ত পরিশ্রম শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। তাঁর দৈহিক অস্তিত্ব পৃথিবী থেকে মুছে গেলেও, এবার পেশার নাম লিখবে, তাঁর অস্তিত্ব পৃথিবী থেকে মুছবে না কখনো। তিনি এমনই একজন প্রতিভাবান ব্যক্তি যার সংস্পর্শে পৃথিবী আজ ধন্য। তারপরে পেশার নাম আবার দেবে। ক্ষেত্রে কর্মকুশলতার জন্য তিনি আজও আমাদের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে রয়েছেন। তাই কবির কথায়, দেশের মৃত্তিকা নীলজারে হরি, দেশের হৃদয় তাকে রাখিয়াছে ধরি। এইখানেই তোমাদের রচনাটি সম্পূর্ণ হলো। যারা ভিডিওটা প্রথম দেখছো, যারা নতুন এই চ্যানেলে সদস্য হতে চাও, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ সমস্ত ক্লাসের এইরূপ রচনা সাজেশান পড়া তোমরা এই চ্যানেলে পাবে। তা নাহলে খুব মিস করবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আজকের মতো এই পর্যন্ত। সকলে খুব ভালো থেকো। নমস্কার।